আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এই উস্কানিগুলো আসলে কারা দিচ্ছে, আর এই উস্কানির ফলগুলো আসলে কি হবে? একবার যদি আগুন ছড়িয়ে পড়ে, আসলে সেই আগুনটাকে নিয়ন্ত্রণ করা কি আসলে এতটা সহজ? বিগত 16 বছর আওয়ামী লীগ সরকারের সময় আসলে বিএনপি, জামাত, এই দুইটা দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা হয়েছে। এমনকি নাম না জানা অনেক লোকের নামে মামলা হয়েছে, যাকে ইচ্ছা তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। এমনকি এই যে বিগত আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে 2014, 2018, 2024, এই নির্বাচনগুলোকে কি আসলে নির্বাচন বলা যায়? কিন্তু আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের দোহাই দিয়েছে এবং গণতন্ত্র রক্ষা করতেছে এই জাতীয় কথা বলে আসলে সব কিছু আসলে একই রকমভাবে একই সিস্টেমে বক্তব্য দিয়ে এসেছে। সত্যিকার অর্থে 2018 সালের বা 2014 সালে, 2024 সালে আওয়ামী লীগ যে কোয়ালিটিতে নির্বাচন করেছে, যদি বিএনপি ক্ষমতায় থেকে যদি একই কোয়ালিটিতে যদি নির্বাচন করে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কি সেই নির্বাচন মানবে? আমার মনে হয় না। যাই হোক, 5 আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে এবং আওয়ামী লীগের পতন হওয়ার পর আওয়ামী লীগের সময় ওবায়দুল কাদের নিজেই বলেছেন যে যদি আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায়, কমপক্ষে 5 লক্ষ লোক মারা যাবে। কিন্তু 5 আগস্টের পর আসলে যেই সিচুয়েশনটা আসলে আওয়ামী লীগ বলেছিল, সেরকম কোনো কিছু হয়েছিল? মোটামুটি 5 আগস্টের পর যেসব কর্মকাণ্ডগুলো ঘটেছে, এগুলোকে আমি অবশ্যই সমর্থন করি না। এটা আসলে সমর্থন করার মতো বিষয় না। কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে, বিশেষ করে জামাতের নেতাকর্মীরা পর্যন্ত বা অন্যান্য দলগুলো পর্যন্ত, এই বিএনপির যেসব নেতাকর্মীরা এইসব কাজগুলো করেছে, তারপরে এই মামলা বাণিজ্য করেছে, এটার বিরুদ্ধে প্রত্যেকের জায়গা থেকে আসলে মানে প্রতিবাদ জানিয়েছে এবং কি এই কাজগুলো আসলে মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসেছে। তারেক রহমান প্রকাশ্যে কিন্তু তার নেতাকর্মীদেরকে বা বিএনপির হাইকমান্ড থেকে মারাত্মক ধরনের আসলে চাপেও রাখা হয়েছে। সব কিছু কিন্তু মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছিল এবং কি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি কিন্তু বাধা দিচ্ছিল, আর বিএনপির বাধার কারণে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছিল না। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামাতও কিন্তু তারা স্পষ্টভাবে কথা বলেনি, হয়তো হেকমতের সাথে কৌশলে তারা এটা বুঝে দিয়েছে যে কোনো রাজনৈতিক দলকে আরেকটা রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারে না। তার মানে কি, মোটামুটি সেটাও কিন্তু প্রায় নিয়ন্ত্রণে এসেছিল এবং ছাত্ররা বা এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে কর্মকাণ্ডগুলো করেছে, এই কর্মকাণ্ডগুলোকে আসলে মোটামুটি ব্যালেন্সের মধ্যে নিয়ে এসেছিল। এমনকি আপনারা দেখেছেন যে এই বৈষম্য বিরোধী ছাত্রদের যেসব নেতারা আসলে উপদেষ্টা ছিল, বা হাসানাত আবদুল্লাহ, সারজিস আলম বা হান্নান মাসুদ, এরা কিন্তু বিভিন্ন জায়গায় আসলে বিএনপিকে দায়ী করেছিল। এমনকি এমন একটা পরিস্থিতি ছিল যে বিএনপি এবং ছাত্রদের মধ্যে আসলে লাগালাগি ভাব, এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমরা ভেবেছিলাম যে আসলে আওয়ামী লীগ চুপচাপ রয়েছে আর আওয়ামী লীগ সঠিক রাজনীতি করছে, যে যেই দ্বন্দ্বটা আসলে আওয়ামী লীগের সাথে হওয়ার কথা, সেটা আস্তে আস্তে বিএনপি এবং ছাত্রদের মধ্যে আসলে তৈরি হয়ে যাচ্ছিল। এবং আওয়ামী লীগকে ডিফেন্স কিন্তু এই বিএনপি এবং জামাত তারাই করতেছিল, যে আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবে বা নির্বাচন করতে পারবে। পুরো বাংলাদেশের পরিবেশটা আসলে মোটামুটি স্বাভাবিক হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে এই শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে আসলে এই উত্তেজনাটা তৈরি হয়েছে। এখন এই উস্কানির মূল কারণটা কি? শেখ হাসিনা যখন আসলে ভাষণ দিবে বলেছে, তখন থেকে কিন্তু পরিস্থিতি আসলে মারাত্মক খারাপের দিকে যাচ্ছিল। এখন শেখ হাসিনা যে ভাষণটা দিয়েছে, এই ভাষণের মধ্যে আসলে নতুন আমরা কি দেখলাম? নতুনত্ব কিছু দেখিনি। সেই আগেও শেখ হাসিনা যেটা বলেছিল, এখনো সেটাই বলতেছে, তিনি গণতন্ত্রের জন্য লড়াই করতেছেন। তো এই 2018 সাল, 2014 সাল, 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে, এগুলো কি আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে? এরপরে আওয়ামী লীগকে যারা এখন নিষিদ্ধ করতে চায়, আবার আওয়ামী লীগ মনে করছে যে তাদেরকে নিষিদ্ধ করবে কেন, তাহলে তারা অন্য রাজনৈতিক দলকে কেন নিষিদ্ধ করলো? তারা কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার আগেই কিন্তু জামাতকেও নিষিদ্ধ করেছে। এখন আওয়ামী লীগ কি সততার সাথে কি বলতে পারবে যে আমরা এই কাজগুলো করিনি, আমাদের উপরে এটা করা হচ্ছে? এইটা কি সততার সাথে আওয়ামী লীগ বলতে পারবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি সবাই ফ্রেশ, একেবারে দুধে দেওয়া তুলসী পাতা ছিল? বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক উন্নয়ন করা হয়েছে, কিন্তু এই উন্নয়নের ফাঁকে ব্যাপক দুর্নীতিও হয়েছে। এটা কি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা অস্বীকার করতে পারবেন? কেউ অস্বীকার করতে পারবেন না।
কিন্তু এই দুর্নীতিগুলোর আসলে লাগাম টেনে ধরা হয়নি, তাকে আসলে আরো বেশি সুযোগ করে দেওয়া হয়েছিল। এটা তো অস্বীকার করার মতো না। এখন বর্তমান যে পজিশন রয়েছে, এই পজিশনে আসলে আওয়ামী লীগ আগামী নির্বাচন করতে পারবে কি পারবে না, এটা নিয়ে আসলে যত রকমের এই বাকবিতণ্ডা ছিল, আর সেটা ছিল আসলে ছাত্রদের মধ্যে আর বিএনপির মধ্যে বা সরকারের মধ্যে। এটা পরিস্থিতিটা মোটামুটি স্বাভাবিক ছিল, কিন্তু শেখ হাসিনার বক্তব্যের পর সেই বক্তব্যে আসলে কি বলেছে, তিনি সেই আগের কথাই বলেছেন, আগেও যেটা বলেছেন এখনো সেটা বলেছেন। তো এই বক্তব্যগুলো তো আমরা সবসময় শুনে এসেছি। তারপরে উনি বলতেছেন যে অনেক পুলিশ হত্যা হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। তো এতগুলো যে ছাত্ররা মারা গেল বা এতগুলো ছাত্ররা যে আসলে আহত হলো, তাদেরকে কে গুলি করেছে? এখন এই জনগণকে পুলিশ গুলি করবে আর তারা মারা যাবে, এটা কি হয়? যেহেতু আওয়ামী লীগ গুলি করেছে, পাল্টা রিয়াকশন ছাত্ররা দেখিয়েছে, তারা দেখাবে। এটা স্বাভাবিক জিনিস। অভ্যুত্থান বা দ্বন্দ্ব যখন হয় তখন এটা অবশ্যই হবে। এখন এই কথাগুলো আবার নতুন করে মানে টেনে এনে উস্কে দিয়ে আসলে লাভটা কি হলো, কি লাভ হচ্ছে? এতদিন যাবৎ আমরা নিজেরাও বলছি যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ক্ষমতায় আসারও সম্ভাবনা রয়েছে। কারণ যদি বিএনপি, জামাত বা ছাত্ররা যখন আলাদা আলাদা হয়ে যাচ্ছে এবং আলাদা নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ নিজেরাও ক্ষমতায় চলে আসার সম্ভাবনা রয়েছে এবং তারা আগামী নির্বাচন করতে পারত। এখন ব্যক্তির চাইতে যদি দল বড় হয়, দলের চাইতে যদি দেশ বড় হয়, তাহলে একজন ব্যক্তির জন্য তো একটা দল চলতে পারে না। আর সেই দলে যদি যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে কি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? কেন পারবে না? তাহলে কি আওয়ামী লীগের সব লোকই কি অপরাধী ছিল? বা সবাইকে কিন্তু এলোপাতারে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। আওয়ামী লীগের সব নেতারা এখন প্রায় বাড়িঘরে উঠতে যাচ্ছিল বা উঠে গিয়েছিল। কিন্তু এই যে উস্কানিগুলো দেওয়া হচ্ছে, আবার হুমকি দামকি দেওয়া হচ্ছে, এই করা হবে, সেই করা হবে, বা অনেকে হুমকি দামকি দিচ্ছেন। আসলে হুমকি দামকির পরিণতি কি হয়? এই যে ফেব্রুয়ারি মাস জুড়ে যে লাগাতার হরতাল কর্মসূচি, লিফলেট বিতরণ, এই জাতীয় অনেক কিছু করা হচ্ছে, কি লাভ হয়েছে? কয়জন আওয়ামী লীগের লোক রাস্তায় নেমেছে? এই আওয়ামী লীগ সরকারের সময় বিএনপিও কিন্তু অনেক হরতাল দিয়েছে, কর্মসূচি দিয়েছে। বিএনপি জামাত যতটুকু হরতাল কর্মসূচি করেছে ততটুকু তো আওয়ামী লীগের নেতাকর্মীরা করতে পারেনি। তাহলে এই হরতাল কর্মসূচিগুলো দিয়ে আসলে এই যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হলো, এতে আসলে কার লাভ হয়েছে, কার লস হয়েছে? এখন তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আসলে এই বলির ফাটা বানানো হচ্ছে, যে তাদের উপরে আক্রমণ করলে বিদেশিরা দেখবে, দেখলে ইউনূস সরকারের ইমেজ নষ্ট হবে। আচ্ছা, ইউনূস সরকারের ইমেজ নষ্ট হয়ে আওয়ামী লীগের কি লাভ হবে? কতটুকু কি লাভ হবে? হয়তো সংস্কার হবে না, আর কি হবে? অন্য কেউ আসলো, বসলো, পরবর্তীতে নির্বাচন দিয়ে দিল। নির্বাচনে এই যদি দেখে যে আওয়ামী লীগ নির্বাচন করতেছে, তাহলে বিএনপি, জামাত, ছাত্ররা সব জোটবদ্ধ হয়ে নির্বাচন করলো, তারপর কি হবে? তারপর তো তারাই ক্ষমতায় থাকবে। এখন আওয়ামী লীগ কি এটা মনে করে বিএনপি তাদেরকে ছাড় দিবে? বা এই বিএনপি ক্ষমতায় আসার পর 5 বছর ক্ষমতায় থাকার পর পরবর্তী 5 বছরে আওয়ামী লীগকে সুযোগ করে দিবে? আমি তো সেরকম কোনো কিছু দেখতেছি না। এরপরে আপনার বাংলাদেশে একটা কথাই ছড়িয়ে আছে যে আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে সহযোগিতা করছে ভারত। ভারত বাংলাদেশকে আসলে চুষে খেয়ে ফেলছে। এটা পুরো বাংলাদেশের মানুষ এখন এটাই বলে। এখন ভারতের নেতারা আসলে আওয়ামী লীগের পক্ষে যেভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছে, বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ দখল করবে, এই জাতীয় বক্তব্যগুলো দিয়ে এরা কি আসলে আওয়ামী লীগের উপকার করছে? বাংলাদেশের মানুষ কি অন্য দেশের তাবেদারি কখনো পছন্দ করবে? আর যদি সেটা হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের থাকেটা কি? অন্য দেশ বাংলাদেশের সাথে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব সম্পর্ক করবে, ব্যবসায়িক সম্পর্ক করবে, আদান প্রদান হবে, এরকম সম্পর্ক হবে। কিন্তু রাজনীতির সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে, এই জিনিসটি কি বাংলাদেশের মানুষ আসলে মেনে নেবে? এখন আওয়ামী লীগ যে রাজনীতিটা করছে, এই কোয়ালিটিতে যদি রাজনীতি করে এবং ভারত যদি এভাবে প্রকাশ্যে এরকম বক্তব্য বিবৃতি দেয়, যেহেতু শেখ হাসিনা এখন ভারতে আছেন, তাহলে কি আসলে এই বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে কি আসলে পছন্দ করে নেবে? আর বাংলাদেশে যদি 40% আওয়ামী লীগ থাকে, বাকি 60% তো আওয়ামী লীগ বিরোধী আছে। যদি এরকম পরিস্থিতি হয় যে আওয়ামী লীগ জিতে যাচ্ছে,
বা জিতে যাবে, তখন তো আওয়ামী লীগ বিরোধী সবগুলো জোট হয়ে যাবে, আওয়ামী লীগকে তো আসতে দিবে না। তাহলে আওয়ামী লীগকে তাদের পরিস্থিতি অনুযায়ী বক্তব্য দিতে হবে এবং রিয়েলিটি মেনে নিতে হবে যে তারা এখন ক্ষমতা থেকে চলে গেছে, এখন তাদেরকে আস্তে আস্তে গুছিয়ে আবার নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসতে হবে এবং তাদের যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো তারা শুধরে আবার নির্বাচন করবে। এভাবেই কিন্তু আওয়ামী লীগের আসা উচিত। এই যে এখন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে মারধর করা হচ্ছে, এই কর্মসূচি পালন করতে গিয়ে যারা আসলে ছাত্রদের হাতে ধরা খাচ্ছে তাদেরকে বেদরম মার দেওয়া হচ্ছে, তাহলে কি আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বলির ফাটা বানানো হচ্ছে না? 2014 সালে 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল। কি হয়েছে? এখন যে পরিবেশ তৈরি হয়েছে, এতদিন যাবৎ এই ছাত্ররা শুধু বলে গেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এবং বাকি বিএনপি এবং জামাত তারা এটাকে ডিফেন্স করার চেষ্টা করেছে। এখন যদি বিএনপি এবং জামাত যদি এখন এই অবস্থায় যদি আওয়ামী লীগকে ডিফেন্স করার চেষ্টা করে, তখন তো ভোটের রাজনীতিতে তারাও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, তাই তারাও এখন আর কথা বলবে না। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে যদি নির্বাচন করা হয়, অনেকে বলেন সেটা আন্তর্জাতিকভাবে আসলে এই গ্রহণযোগ্যতা পাবে কিনা। 2014 সালের নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায়নি, তাই বলে কি শেখ হাসিনা ক্ষমতায় ছিল না? 2018 সালে গ্রহণযোগ্যতা পায়নি, তাই বলে কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? 2024 সালে গ্রহণযোগ্যতা পায়নি, তাও কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? ছিল তো। এখন একজন ব্যক্তির জন্য যদি শুধুমাত্র শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে, এই স্বপ্ন নিয়ে যদি আওয়ামী লীগ যদি রাজনীতি করে এবং আওয়ামী লীগের যেসব কারাপ্টেড লোকগুলো আছে এদেরকে আবার মন্ত্রী এমপি বানাতে হবে, এই কোয়ালিটিতে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায়, তাহলে কি আসলে আওয়ামী লীগ সঠিক রাজনীতি করছে? আর নাকি ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসতে চায়, সেনাবাহিনীর ক্ষমতা দখল করুক, তারপর তারা এই নির্বাচন হবে, সেই নির্বাচনের পর তারা ক্ষমতায় আসবে। এখন যদি সেনাবাহিনী ক্রু হয়, সেই সেনাবাহিনী কি আসলে আওয়ামী লীগের পক্ষে থাকবে বলে মনে হয়? আর সেনাবাহিনী ক্রু করা কি এতটাই সহজ? বিগত আওয়ামী লীগের সময় এই সবাই বলেছে যে এই নাকি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিচ্ছে, কই সেনাবাহিনী তো ক্ষমতা নেয়নি। 5 আগস্টে তাও তো নেয়নি, সুযোগ ছিল সেনাবাহিনীর বা সেনাপ্রধানের সুযোগ ছিল যে শেখ হাসিনাকে বের করে দিয়ে তারা ক্ষমতায় চলে আসতো, জনগণও কিন্তু মেনে নিত। এখন এই 6 মাস পরে সেনাবাহিনী যদি এখন ক্ষমতা দখল করে, এটা কি সাধারণ মানুষ মেনে নেবে? আর যদি এটা মেনে না নিয়ে যদি এই ছাত্ররা সবগুলো দল যদি রাস্তায় নেমে আসে, তখন সেনাবাহিনীর জওয়ানরা তখন এই মানুষের উপরে গুলি চালায়নি, এখন গুলি চালাবে মনে হয়? আর সেনাপ্রধান কি এতই কাঁচা কাম করবে? বা আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা মনে করেন যে আসলে শেখ হাসিনা এইরকম হজবরল পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাবে, তারপর শেখ হাসিনা চলে আসবে, তিনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন, এরকম চিন্তা যদি করেন, তাহলে আপনারা রাজনীতি বুঝুন কিনা আমার সন্দেহ রয়েছে। কি হবে যে এই যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে বা আওয়ামী লীগের নেতাদের এই যে ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে, এতে তো আওয়ামী লীগের কর্মীদের আসলে মনোবল আরো নষ্ট হয়ে যাচ্ছে, একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। তারা যে ভবিষ্যতে দাঁড়াবে সেই সুযোগও তো রাখতেছে না। আর যদি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, এই কর্মীরা যে কোনো একটা দল তো করবে। কোন নেতারা যখন অন্য কোনো দল করে, পরবর্তীতে কি আর সেই নেতারা আর ফিরে আসতে পারে? আসে? এই যে সমস্যাগুলো তৈরি করা হয়েছে, এই সমস্যাগুলো সম্পূর্ণরূপে উস্কানিমূলক। আর এর জন্য আমি সবচাইতে বেশি দায়ী করি বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে। কারণ এই যে ছাত্র জনতার উপরে যে গুলিটা হয়েছে জুলাইয়ে, এই যে এদের একটা পরিবার রয়েছে এবং এই ছেলেগুলো সবগুলো 15 থেকে 18, 20 বছর, 25 বছরের ছেলে। এরা আমাদের মতো চিন্তা করবে না, এদের চিন্তাধারা অন্যরকম থাকবে। সব জায়গায় তারা বিপ্লবী চিন্তা করবে, কারণ ওই বয়সটাই এরকম। এখন তাদের ভুল থাকবে, তাদেরকে যদি আরো উস্কিয়ে দেওয়া হয়, তাহলে এটা কি দেশের জন্য ভালো? আর যদি ব্যক্তির চাইতে দল বড় হয়, দলের চাইতে যদি দেশ বড় হয়, তাহলে অবশ্যই এই দেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আদৌ উচিত নয়। যেসব রাজনৈতিক দলগুলো আসলে দেশটাকে অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাবে, তারা আদৌ কোনো দেশপ্রেমিক দল হতে পারে না। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।